আর পশ্চিমবঙ্গ জুড়ে তো ডায়মন্ড মডেল চলছে। পশ্চিমবঙ্গে হীরের টুকরো ছেলে আছে যাকে তৃণমূলরা বলে যুবরাজ, সেই ডায়মন্ড হারবার একটা নতুন মডেল দেখছি ফলতায়। ফলতায় কেউ মারাই যায়নি বিগত 23 বছরে। কবি বলেছেন না, অমরকে কোথা কবে, অমরকে কোথা কবে দেখতে এলে পশ্চিমবঙ্গে আসো। পশ্চিমবঙ্গে ফলতায় সমস্ত বুথের লোকেরা অমৃত খেয়ে নিয়েছে। সমুদ্র মন্থনের ফলে যে অমৃত উঠেছিল না, অমৃত ফলতায় ছিটিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার তো হীরের জায়গায়, হীরের মডেল, অমৃত ছাড়া চলে? বিগত 23 বছরে ওখানকার কোনো মানুষ মারা যায়নি, ওখানকার কোনো মানুষ শিফটেড হয়নি, বিয়ে হয়ে অন্য জায়গায় যায়নি। এরকম জায়গা কোথাও পাওয়া যাবে? গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা উচিত ওই ফলতার, আমি মনে করি। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিচ্ছে এই চিটিংবাজিগুলোকে ধরার জন্য, সেই সমস্ত সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কারণ আমরা এসআইআরটা কেন দেখতে চাইছি, যে প্রত্যেকটা মানুষ, আমাকেও এসআইআর ফর্ম ফিল আপ করতে হচ্ছে, আপনাকেও করতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকেও করতে হচ্ছে, ভ্যানওয়ালাকেও করতে হচ্ছে, সবাইকে করতে হচ্ছে। ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, স্কুল মাস্টার হোক, আধিকারিক হোক, নেতা হোক, মন্ত্রী হোক, সবাইকে। কেন করছি আমরা ফর্ম ফিল আপটা? নির্বাচন কমিশন কেন করাচ্ছে? কারণ স্বচ্ছ ভোটার লিস্ট আমাদের উপহার দেবে বলে। সেই যদি ভোটার লিস্টের মধ্যে ভূত পেতনি শাকচুন্নিরা লুকিয়ে থাকে, ভোটার লিস্টের মধ্যে এমন ভোটার থেকে যায় যার নাম 2 জায়গায়, 3 জায়গায়, 5 জায়গায় রয়েছে, ভোটার লিস্টের ভিতরে এমন নাম থেকে যায়, হ্যাঁ, যে একজন ব্যক্তি 100 জন ভোটারের বাবা জীবন্ত ধৃতরাষ্ট্র হয়ে গেছে, তো এই ধরনের ভোটারগুলোকে তো কাটার জন্য এসআইআর। নির্বাচন কমিশনের সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। এবং জ্ঞানেশ কুমারজিকে আমি মনে করি, দিল্লিতে বসে একটু প্রেস কনফারেন্স করলাম, সুন্দর কোট প্যান্ট পরলাম, হ্যাঁ, জহর কোট পরে বসলাম, দিয়ে হবে না, হবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গে আসুন, এসে এখানে সরজমিনে গিয়ে জায়গা জায়গায় উনি ঘুরুক, ঘুরে দেখে নিক না কি পরিস্থিতি। পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা অন্যরকম। সারা দেশে একরকম ভাবে রাজনীতি হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতি একভাবে হচ্ছে। এখানে তো অমৃত অনেক পাওয়া যাচ্ছে, এই অমৃত খেতে খেতে তৃণমূলের নেতাদের সব অমরত্ব লাভ হয়ে গেছে। সেই অমৃতটা ভাঙতে গেলে ওনাকে পশ্চিমবঙ্গে আসা ওনার উচিত। দাদা, এসএসসি নিয়ে আরো একটা নির্দেশিকা বিচারপতি যে অমৃতা সেনের বোর্ড, তিনি বলেছেন যে এসএসসি দাগির যে তালিকা, সেটা পূর্ণ তালিকা ইতিমধ্যেই প্রকাশ করার নির্দেশ দিয়েছে। কিন্তু প্রকাশিত তালিকায় গ্রুপ সি তে 2989টি, গ্রুপ ডি তে 5889টি শূন্যপদ থাকলেও মোট পরীক্ষা দিয়েছে 1 লক্ষ আবেদনকারী। তাই কি সবাই কি যোগ্যরা কি চাকরি পাবে? কি হবে যোগ্যদের? দেখুন, পশ্চিমবঙ্গে এই জিনিসটা তো অস্বাভাবিক কিছু না। প্রথমত, পশ্চিমবঙ্গের যোগ্যরা এখানে চাকরি পায় না। পশ্চিমবঙ্গে চাকরি পেতে গেলে 3টে উপায় আছে। এক হচ্ছে, আপনি একজন মহিলা, তাও আপনার সামনে আমি বলতে বাধ্য হচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি দর্শকদের কাছে, হয় কোনো মহিলাকে তৃণমূলের নেতাদের বান্ধবী হতে হবে, কোনো সুন্দরী মহিলাকে, বা তার স্ত্রী হতে হবে, বা কোনো মেয়ে হতে হবে। এই অর্পিতা মার্কা মহিলা না হলে পশ্চিমবঙ্গে সেই মহিলারা চাকরি পাবে না তৃণমূল নেতাদের না ধরে। এই একটা ক্যাটাগরি গেল। আর এক ক্যাটাগরি হচ্ছে বাপের অনেক টাকা থাকতে হবে, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা জায়গা মতো, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, শতরঞ্জন, তাপস মণ্ডল, এই যে দালাল, ফোরে দালাল, সাব দালাল, তৃণমূলের নেতা, তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের লালচুল কানেদুল যুব তৃণমূল নেতা, তৃণমূলের 50 বছর বয়সী হাতা গোঠানো ছাত্র নেতা, এইসব নেতাদের ধরতে হবে চাকরি পেতে গেলে। এই একটা ক্রাইটেরিয়া। আর 3 নম্বর ক্রাইটেরিয়া, তার বাড়ির কোনো লোককে মরতে হবে বা রেপ হতে হবে। 3টে হলে চাকরি পাওয়া যায় পশ্চিমবঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার বাইরে মেধার ভিত্তিতে, তার বাইরে যোগ্যতার ভিত্তিতে পশ্চিমবঙ্গে তো চাকরি হয় না। 2011 থেকে তো এই বিষয় দেখছি। আজকে পশ্চিমবঙ্গে পিএইচডি পাস করা ছেলে ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করে, তাও পাচ্ছে না। এলাকায় এলাকায় ঘুরুন না, আপনারা তো সংবাদ মাধ্যমে সার্ভে করুন, এলাকার 20 থেকে 30 বছর বয়সী তো ইয়ং ছেলে পেলে আছে, তাদেরকে ডাকুন, ছেলেদের মেয়েদের নিয়ে একটা সার্ভে করুন, তারা কজন সরকারি চাকরি পেয়েছে, আর তাদের মার্কশিট গুলো দেখান। আরে ছেলেপেলেরা পড়াশুনো করেছে, ছেলেমেয়েরা রাত জেগে পড়েছে, রাত্রি 2-3টে অব্দি এখন পড়ে, পরীক্ষা দেয়, 90% নম্বর পাচ্ছে, 100% নম্বর পাচ্ছে। উদ্দেশ্যটাকে, উদ্দেশ্যটাকে চাকরি করব, ঘর বাড়িতে সুখে থাকবো, হ্যাঁ, ভালো পরিবার করব, বিয়ে থাওয়া করবে, এগুলোই তো উদ্দেশ্য। কেউ কি সিভিক ভলেন্টিয়ার চাকরি করার জন্য আর ওই 5,000 টাকার ওই ক্যাজুয়াল চাকরি আর লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য কেউ পড়াশোনা করছে নাকি? এটাকে বুঝতে হবে মুখ্যমন্ত্রীকে। দক্ষিণ চব্বিশ পরগনায় 2208টি বুথে একটিও মৃত ভোটার নেই, সবকটা ফর্ম একদম ঠিকঠাক ভাবে ফিল আপ হয়েছে। এই বিষয়ে কি বলবেন? মানে এটাও কি আদৌ সম্ভব? বিষ্ণু মাতা
আকাশদি যাওয়ার সময় ওই দক্ষিণ 24 পরগনায়, আমি তো আপনাকে আগেই বললাম, অমৃতর রস ঢেলে দিয়ে গেছে। এত অমৃত পড়েছে, 2225টা বুথে কোনো মানুষ মরেনি। ভেবে দেখুন তো। তাহলে আপনি ভেবে দেখুন, আপনার বাড়ি যদি ওখানে হতো, তাহলে আপনার পরিবারেরও সবাই জীবিত থাকতো, আমার হলেও ওখানে জীবিত থাকতো, সারা পৃথিবীর মানুষের তখন ওখানে যাবে। তো ওখানে কোনো মানুষ মরে না, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জায়গাটার নাম ওঠা উচিত। মানে কোন জায়গায় জোর চুরির লেভেলটাকে নিয়ে গেছে। বিগত 23 বছরে কেউ ওখানে মরেনি, বিগত 23 বছরে ওই এলাকার কোনো মানুষের বিয়ে হয়নি, বিগত 23 বছরে ওই এলাকার কোনো মানুষের দু জায়গায় নাম ওঠেনি, কোনো ডুপ্লিকেট ভোটার নেই। ভেবে দেখুন, ভাবার জায়গা আছে। পশ্চিমবঙ্গের কিছু অংশকে যেভাবে সেখানে বিডিও, ডিএম, এসডিও থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে একটা বড় অংশ এবং তৃণমূলের গুন্ডা মস্তান মিলে যেভাবে পরিচালনা করছে, ডায়মন্ড হারবার মডেল যেটাকে বলা হয়, যেটাকে হীরের মডেল, ডায়মন্ড মডেল, তো সেই ডায়মন্ড মডেলকে তো আমরা চাই না। এই ডায়মন্ড মডেল থেকে বাংলা মানুষকে বাঁচাতে হবে। ইসিআই যে অফিস যে এরিয়া, সেই এরিয়া তো সাধারণত 144 ধারা বলা হয়, তো সেইখানে কি আন্দোলনকারীরা মাইকিং করছে, জমায়েত করছে, এটা কি করা যায়? মানে একটা 144 ধারা যে অঞ্চল, সেই অঞ্চলে কি মানে জমায়েত করা কি আইন সিদ্ধ, কি বলবেন? যেটা আপনি বলছেন সেটা হচ্ছে তৃণমূলের ভুয়ো চিটিংবাজ বিএলওদের কর্মসূচি। বিএলও হাতে গুনে দেখুন 2-5টা ওখানে বিএলও পাবেন। আচ্ছা, বিএলওর কাজ কি ওখানে কি এখন ধর্ণা দেওয়া? বিএলওদের এখন আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, বহু বিএলওর সাথে আমার তো রোজ কথা হয়। খাওয়ার, ঘুমানোর, স্নান করার সময় নেই। বিএলওরা সকাল থেকে রাত অবধি কাজ করছে, তাদের আমি কুর্নিশ জানাই সেই প্রকৃত বিএলওদের, সেই মহিলা বিএলওদের যারা তাদের ঘর সংসার ফেলে রেখে কাজ করছে। কিন্তু তারা কি করছে, তারা নিজেরা কাজ না করে ওখানে যাচ্ছে। এরা কেউ বিএলও নয়, এরা প্রত্যেকে তৃণমূলের একটা শিক্ষক সংগঠন আছে, মইদুল ইসলাম বলে একটা ছেলে, তৃণমূলের বর্তমান শিক্ষক প্রাথমিক সংগঠনের নেতা হয়েছে। এর আগে ওর নামে অনেক ব্যাপার আছে, এর আগেও আইএসএফ এর নেতা সেজে অনেক ঘাবলা করেছে। তার আগে ও একটা কি শিক্ষক সংগঠন নাকি করেছিল, ওর সেই নাম করে প্রচুর টাকা মার্কেট থেকে তুলেছে, তুলে সব ঘাটের জলকে গিয়ে এখন কালীঘাটে গিয়েও ঠেকেছে। ওর নেতৃত্বে এগুলো হচ্ছে মূলত ওখানে। এখানে বিএলও খুঁজে পাবেন না, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম কি যখন ধরছে সেখানে কেউ বিএলও না, সব তৃণমূল পার্টির ছেলেরা। সব তাদের যখন বলা হচ্ছে বিএলও আইডেন্টি কার্ড দেখান, দেখাতে পারছে না, বলছে আমরা বিএলএ। আরে বিএলএ ভাই, তুমি ওখানে যাবে কেন? তুমি তো পার্টির লোক, তোমাকে কি কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি তোমাকে বিএলএ হতে হবে? তোমার ওখানে যাওয়ার দরকার কি? তুমি তো বিএলওদের নাম করে কেন তোমরা আন্দোলনটা করছো? তার মানেটা কি, ভুয়ো বিএলও সেজে ওখানে নির্বাচন কমিশনকে সমস্যায় ফেলা হচ্ছে, আর পুলিশ হয়তো সেই আন্দোলনগুলোকে অ্যালাউ করছে যেহেতু শাসক দলের আন্দোলন। একটি অডিও তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে বলা হচ্ছে যে টিএমসির লোকেরা বলছে যে বিভিন্ন জায়গায় যে মৃতদের যে তালিকা রয়েছে, তার মৃত ভোটারদের নাম দিতে হবে, কোনো ডেথ সার্টিফিকেট জমা দেওয়া যাবে না, এরকম একটি বিস্ফোরক অভিযোগ তুলেছে বাবেরা। কি বলবেন এই বিষয়ে? 100% সঠিক। তৃণমূলের নেতারা এলাকা এলাকায়, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের যারা পঞ্চায়েত মেম্বার, প্রধান, স্থানীয় নেতারা, অঞ্চল লিডাররা, তারা বিএলওদের ডেকে ডেকে পরিষ্কার বলে দিচ্ছে হুমকি দিয়ে, দেখো চাকরিটা করো কিন্তু আমাদের আন্ডারে, আমাদের রাজ্য সরকারের তোমরা কর্মচারী। আজকে ইলেকশন কমিশনার আছে বিএলও, কালকে থাকবে না। তাহলে এখানটায় বলার অর্থটা কি, তাদের উপরে এক ভয় দেখানো হচ্ছে, তাদের উপরে ভীতি প্রদর্শন করা হচ্ছে, বা তাদের কাউকে কাউকে লোভ দেখানো হচ্ছে। দেখিয়ে বলা হচ্ছে কোনো মৃত ভোটার দেখানো যাবে না, সমস্ত ফর্ম জমা করতে হবে। যে মডেল ফলতা হয়েছে, যেই মডেল দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, একদম সঠিক আমি মনে করি। এবং আমি আগেও বলছি, আবারও বলছি, জ্ঞানেশ কুমারজি ভারতবর্ষের নির্বাচন কমিশনার, তাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গটা একটা অন্যরকম জায়গা। পশ্চিমবঙ্গে অন্যরকম আইন চলে, এখানে তো গণতন্ত্র নেই, এখানে সংবিধান নেই, এখানে সংবিধান ও পরিকাঠামো অনুসারে কাজ হয় না। এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পিসি আর ভাইপো তাদের ইচ্ছা মতো যা বলছে তাই হচ্ছে। তাহলে সেটা বুঝতে গেলে ওনার নিজের উচিত এখানে আসা, ওই প্রতিনিধি দল টল পাঠিয়ে লাভ নেই। এবং প্রকৃত অর্থে যে ভূতেরা ভোটার লিস্টের মধ্যে লুকিয়ে আছে তাদেরকে কাটতেই হবে। ওই জন্যই আমরা সবাই কষ্ট করে এসআইআর করছি, কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা করছি, এটা ওনার বোঝা উচিত। অন্যদিকে কংগ্রেস দাবি করছে যে তৃণমূল একটি অ্যাপের মাধ্যমে কারচুপি করছে এসআইআর ফর্ম নিয়ে। তাহলে কি এই এসআইআর সঠিকভাবে শেষ হওয়া সম্ভব? সত্যি কি একদম প্রপার একটি তালিকা প্রকাশ করা সম্ভব? যোগ্য ভোটার তালিকা, একটা ঠিকঠাক ভোটার তালিকা কি পাওয়া সম্ভব, কি বলবেন? দেখুন, আমি মনে করি সবে 90 মিনিটের ম্যাচ,
45 মিনিট হয়েছে, এখন আর একটা হাফ টাইম বাকি আছে। এখনো যদি ঠিকঠাক নির্বাচন কমিশন সঠিক রেফারির ভূমিকা নেয় তাহলে ম্যাচ সঠিকভাবে হওয়া সম্ভব। আর দ্বিতীয়ত তৃণমূল যেটা করছে, বিএলওদের যে অ্যাপটা রয়েছে ফোনে, বিএলওদের থেকে ওটিপি নিয়ে সেই অ্যাপটা নিজেরা লগ ইন করছে আই প্যাকের ছেলেরা এবং তৃণমূলের নেতারা করে, তারা ওই অ্যাপটাকে পরিচালনা করছে আর বিএলওরা ভয় ভীতি প্রলোভনে দিয়ে দিচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে বক্তব্যটা, এই পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে গেলে, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোট করতে গেলে নির্বাচন কমিশনের 100% ভাবে সক্রিয় হতে হবে। ওই বিডিওর মুখের দিকে তাকিয়ে, ওই এসডিওর মুখের দিকে তাকিয়ে, ডিএম এর মুখের দিকে তাকিয়ে এই পুলিশ দিয়ে হবে না, হবে না। আমি আপনাকে বলে রাখছি, সব বিক্রি হয়ে গেছে। এই বিডিওরা কম দুর্নীতিগ্রস্ত নাকি? সাদা খাতা দিয়ে বিডিও কম হয়েছে লোক? মাত্র একটা ছাপড়ি বিডিওকে দেখলাম গ্রেপ্তার হচ্ছিল। ইসিআই দপ্তরে সাংবাদিকদের ইসিআই দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, এছাড়া ধাক্কাধাক্কি ঘটনা, শেষে নির্বাচন কমিশন আর কলকাতায় পুলিশ সংঘর্ষ দেখা গেল। ডিসি সেন্ট্রালকে পিছিয়ে যেতে হলো কারণ সিইও নিজে এসে নির্দেশ দিল। তাই এমন যদি হয়, যেহেতু এখনই যদি এরকম সংঘাত শুরু হয়, তাহলে ভোটের সময় কি হবে, কি পরিস্থিতি হবে? ভোটারদের নিরাপত্তা কি নিশ্চিত নয় এই রাজ্যে? দেখুন, ভোটার কেন, কারোর নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই পরিস্থিতি তো সবে শুরু। আমি তো এটাই বললাম, যখন 14 তারিখ লিস্টটা বেরোবে, ড্রাফট লিস্ট, আপনি দেখুন না তারপর 15 তারিখ থেকে কি অশান্তিটা এই রাজ্যের জন্য শুরু করে। সেখানে তাই নির্বাচন কমিশনকে বুঝতে হবে, নির্বাচন কমিশনের এই পশ্চিমবঙ্গের রোগটা কোথায়। এখানে ক্যান্সার থেকে, যেখানে ক্যান্সার হয়েছে সেখানে তো জ্বরের ওষুধ দিলে কাজ হবে না, ঠিক সেভাবে এখানে মূল রোগের চিকিৎসাটা কিন্তু নির্বাচন কমিশনকেই করতে হবে। সবাই আমরা কমিশনের মুখের দিকে তাকিয়ে বসে রয়েছি। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ একটা বিশাল অভিযোগ করেছেন, যেখানে বলছে বিএলওদের যে গান পয়েন্টে রেখে এসআইআর করানো হচ্ছে এবং নির্বাচন কমিশন নাম বাদ দেওয়ার একটি খেলা খেলছে। কি বলবেন এই বিষয়ে? এইসব বেসলেস কথাবার্তা, ফালতু লোকজন, এইসব তন্ময় ঘোষ, এইসব এদের কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। এদের কোনো রাজনৈতিক ওয়েট নেই। সর্বশেষ প্রশ্ন, ফিরহাদ হাকিম রিসেন্টলি একটি মন্তব্য করেছেন যেখানে বলা হচ্ছে যে মমতাকে হারানোর ক্ষমতা কারণ নেই। এটা কি নির্বাচনী আত্মবিশ্বাস নাকি নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্য, কি বলবেন? ফিরহাদ হাকিম তৃণমূল দলের নেতা। যে কোনো রাজনৈতিক দলের যে কোনো একটা কর্মী, একটা বুথে বসা কর্মী হোক, পার্টির মিটিংয়ে চা দেয়া কর্মী হোক, আর সেই দলের সর্বোচ্চ নেতা নেত্রী হোক, তারা তো চাইবেন তাদের দল জিতুক, এর মধ্যে কোনো ভুল আমি দেখছি না। তিনিও চায় তার দল জিতুক, তিনি সেই সমর্থনে প্রচার করছেন, সেই কথা বলছেন। কিন্তু তিনিও ভালোভাবে জানেন, তার দলের নেতা নেত্রীরাও জানে, পার্টির, তৃণমূল পার্টির হয়ে যে লোকটা পার্টির মিটিং মিছিলে চা দেয় থেকে শুরু করে সেই লোকটা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সবাই বুঝতে পারছেন যে নৌকা ফুটো আগেই হয়েছে, এবার নৌকা ডুবি হচ্ছে। আর সেই নৌকা ডুবি থেকে বাঁচার জন্য যা যা ছল কপটতা, মিথ্যাচার, নোংরামি, যা যা বেআইনি কাজ করা যায় সব তৃণমূল করছে। আরে ভাই, এত কনফিডেন্স তোমাদের তৃণমূলের, তোমরা এত উন্নয়ন করেছো, তাহলে তোমরা কেন মৃত ভোটার বাঁচাচ্ছ? হোক না এসআইআর এলাকা স্বচ্ছ ভোটার তালিকা হোক, সেই ভোটার তালিকার পরে ভোট হোক। তৃণমূল যদি জিতে আসছে তাহলে তৃণমূলকে স্যালুট দিতে হবে যে তৃণমূল জিতে এসছে, স্বচ্ছ ভোটার তালিকা মিটে গেল, মানুষ চেয়েছে, জিতেছে, সহজ কথা। তাহলে এত কেন ভূতদের বাঁচাতে হচ্ছে? কারণ এই ভূতদের মধ্যে তো প্রাণভোমরা লুকিয়ে আছে। রানী বুঝতে পারছে প্রাণভোমরা যদি মারা যায়, রানীরও সাম্রাজ্যের অবসান হয়ে যাবে। দাদা, এসআইআর নিয়ে মতুয়াদের যে প্রধান বক্তব্য সেটা হচ্ছে যে এসআইআর করে নাকি ভোটার লিস্ট থেকে তাদের নাম বাতিল দেওয়ার একটি প্রচেষ্টা চালানো হচ্ছে, সেই বিষয়ে তারা আন্দোলন করছে। মানে সেই আন্দোলনে কালকে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে হাঁটতে দেখা গেল। কংগ্রেস কি তাহলে এসআইআর চাইছে না নাকি? এদিকে কিন্তু অপোজিটে আবার কংগ্রেসকে দেখা গেল যে এসআইআর নিয়ে ইসিআই দপ্তরে বৈঠক করতে বা অভিযোগ করতে। কি বলবেন? এসআইআর আটকানোর কথা তো কংগ্রেস কোথাও বলেনি, 1 নম্বর। আর 2 নম্বর, কালকে যে কর্মসূচি ছিল সেটা মতুয়া সমাজের একটা অংশের কর্মসূচি ছিল। মতুয়া সমাজে থেকে অনেকগুলো সংগঠনে বিভক্ত, হতেই পারে, অনেকগুলো সংগঠন থাকতেই পারে, সেটাই গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই সংগঠনগুলোর মধ্যে একটা সংগঠনে কালকে কর্মসূচি ছিল, যে কর্মসূচিতে ভারতবর্ষের কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্য তথা 5 বারের সাংসদ, প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি ইনভাইটেড হিসেবে সেখানে গেছেন, তাদের সঙ্গে পা মিলিয়েছেন, তাদের কিছু দাবি আছে সেগুলো ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে, সেটা একটা প্রেক্ষাপট। আবার কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা এসআইআর থেকে বন্ধ করতে বলছে না, কিন্তু এসআইআর এর সঙ্গে যে মতুয়াদের কিছু বিশেষ বিষয় আছে, সমস্যার ব্যাপারে আছে, সেগুলোকে তুলে ধরা হচ্ছে। আশা করা যায় সব সমস্যার সমাধান হবে আলোচনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ।